ইয়েমেনে গাজার সমর্থন অনুষ্ঠিত গণসমাবেশ দেশ জুড়ে আন্তর্জাতিক কূটনীতিকে চমকে দিয়েছে। বিজয় না হওয়া পর্যন্ত ফিলিস্তিনের পাশে আমরা দৃঢ়ভাবে দাঁড়াবো, ইয়েমেনিদের ঘোষণা। রাজধানী সানা এবং 14টি প্রদেশের 500টিরও বেশি কেন্দ্র ও স্থানীয় চত্বর জুড়ে হাজার হাজার ইয়েমেনি মানুষের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা স্লোগান দিয়েছে, মার্কিন ইহুদিবাদী ষড়যন্ত্র প্রত্যাখ্যান, গাজার সাথে দৃঢ় সংহতি। আয়োজকরা বলছেন, ইয়েমেনের অবস্থান সম্পূর্ণরূপে বিশ্বাসভিত্তিক, যা ক্রমবর্ধমান ষড়যন্ত্রের মুখে আরও শক্তিশালী হয়। তাদের মতে, শত্রু যত বেশি ফিলিস্তিনিদের দুর্বল করতে চাইবে, ইয়েমেনের প্রতিরোধ তত বেশি দৃঢ় হবে। এক বিবৃতিতে তারা সতর্ক করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক নয়, তাদের অপরাধ একসাথে চলে। যারা ওয়াশিংটন বা তেল আবিব থেকে সদিচ্ছা আশা করে তারা অজ্ঞ। আনসার আল্লাহ বা হুথি আন্দোলনের নেতৃত্বে ইয়েমেনি সশস্ত্র বাহিনী গাজার সমর্থনে সামরিক প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। তাদের সাম্প্রতিক অভিযানে ইসরায়েলি বন্দরে প্রবেশের নিষেধাজ্ঞা ভঙ্গকারী একটি জাহাজে হামলা করা হয়েছে, যা এখন ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। হুথি নেতা সাইয়েদ আব্দুল মালিক আল হুথি সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ফিলিস্তিনি প্রতিরোধকে নিস্তেজ করার চেষ্টা করছে, গাজা উপত্যকাকে একটি উন্মুক্ত হত্যাক্ষেত্রে পরিণত করতে চাইছে। হুথি আন্দোলন শুধু রাজনৈতিক কথায় সীমাবদ্ধ নয়, তারা সামরিকভাবে সক্ষম এবং প্রতিরোধমূলক। তারা আন্তর্জাতিক জলসীমা এবং গুরুত্বপূর্ণ বন্দরের উপর নজর রেখে প্রতিরোধ করছে। হুথিরা মনে করিয়ে দিচ্ছে, ফিলিস্তিনিদের ওপর যে আগ্রাসন হচ্ছে তার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে দায়ী। আল হুথি বলেন, গাজায় গণহত্যা ও শিশুদের অনাহারের জন্য ওয়াশিংটন ও তেল আবিব সমানভাবে দায়ী। আন্তর্জাতিক দিকও এসেছে। হুথি নেতা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পরিকল্পনাকে ফিলিস্তিনিদের অধিকার হরণ ও গাজাবাসীর স্বরক্ষার সুযোগ বন্ধ করার চেষ্টা হিসেবে বর্ণনা করেছেন। তিনি সতর্ক করেছেন, ট্রাম্পের শান্তি পরিকল্পনা শুধু ফিলিস্তিনিদের দুর্বল করার কৌশল, যা পূর্বের আল কুদস স্বীকৃতি ও অন্যান্য সিদ্ধান্তের সঙ্গে মিলিয়ে দীর্ঘমেয়াদী ইসরায়েলি লক্ষ্য পূরণে সাহায্য করে। সমাবেশের মাধ্যমে ইয়েমেনি জনগণ আরব ও ইসলামী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। তারা বলেছেন, নীরবতা বা নিষ্ক্রিয়তা পরিত্যাগ করুন, ফিলিস্তিনকে একা ফেলা যাবে না। যারা মানবিক মর্যাদা রক্ষা করতে চায় তাদের গাজার পাশে দাঁড়াতে হবে। সব মিলিয়ে ইয়েমেনি জনগণ এবং সশস্ত্র বাহিনী ফিলিস্তিনের প্রতি দৃঢ় সংহতি প্রদর্শন করেছে। আন্তর্জাতিক দুনিয়ার জন্য বার্তা স্পষ্ট, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন শুধু রাজনৈতিক নয়, এটি মানবিক এবং সামরিক প্রতিরোধের অংশ। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে 4 মাসের যুদ্ধবিরতি ভেঙে 13টি মার্কিন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। সানায় হুথি নিয়ন্ত্রিত হিউম্যানিটেরিয়ান অপারেশনস কোঅর্ডিনেশন সেন্টারের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়, যেখানে নিষেধাজ্ঞার তালিকায় 13 কোম্পানির পাশাপাশি 9 ব্যক্তি ও 2টি জাহাজকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত মে মাসে ওয়াশিংটন ও হুথিদের মধ্যে হামলা বন্ধে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, তবে চলতি সেপ্টেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্র হুথিদের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ইয়েমেনে ইরান ঘনিষ্ঠ গোষ্ঠীর বিরুদ্ধে সবচেয়ে বড় মার্কিন পদক্ষেপ বলে উল্লেখ করেন। গাজার আঁধার রাত, হঠাৎই আকাশ জ্বলে ওঠে, আগুনের লেলিহান শিখা ছুঁয়ে যায় ইসরায়েলের দিগন্ত। হামাস যেন বজ্রপাতে আঘাত হানে, রকেট বলি ছুড়ে দেয় তেল আবিবের আকাশের দিকে। আকাশ কাঁপে, মাটি কাঁপে, আর মানুষের হৃদয় ধকধক করে ওঠে। গাজা থেকে 5টি রকেট নিক্ষেপ, আয়রন ডোম তো থামাতে ব্যর্থ। এ খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়ায় ইসরায়েলের রাস্তায়। আইডিএফের দাবি 4টি রকেট আটকানো গেছে, কিন্তু 5ম রকেট আঘাত হানে খোলা প্রান্তরে। হতাহতের খবর না থাকলেও বার্তা ছিল স্পষ্ট, হামাসের শক্তি এখনো অটুট, ভয়ঙ্কর। এটি একদিনের মধ্যে দ্বিতীয় আক্রমণ। এর আগে উত্তর গাজা থেকে 2টি রকেট ছোড়া হয়েছিল, সেগুলো আয়রন ডোম আটকাতে পারলেও আতঙ্ক থামাতে পারেনি। কারণ এই হামলার পেছনে শুধু বিস্ফোরণ নেই, আছে প্রতিরোধের গর্জন, আছে দখলদারের বিরুদ্ধে অবিচল লড়াই। গাজার তাল আল হাওয়া এলাকায় মাত্র একদিন আগেই আইডিএফের সঙ্গে হামাস ইউনিটগুলোর রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। সেই সংঘর্ষ যেন এই রাতের বাড়িতে ঘি ঢেলে দিল। সারায়া আল কুদস ভিডিও প্রকাশ করেছে। দৃশ্যে দেখা যায় যোদ্ধারা কাছ থেকে মর্টার নিক্ষেপ করছে, আইডিএফের সাঁজোয়া জিপ ধ্বংস করছে। ইসরায়েলি হেলিকপ্টারগুলো আহত সেনাদের সরিয়ে নিতে মরিয়া। দৃশ্যটি যেন কোনো যুদ্ধ সিনেমার সবচেয়ে রুদ্ধশ্বাস দৃশ্য, কিন্তু এটি বাস্তব। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আনা শান্তি পরিকল্পনা হামাস সোজাসুজি নাকচ করেছে। গাজার রাস্তায় এই বার্তায় প্রতিধ্বনিত হচ্ছে, আমরা মাথা নোয়াবো না। একদিকে যুক্তরাষ্ট্র শান্তির নামে চাপিয়ে দিতে চায় পরিকল্পনা, অন্যদিকে হামাস জানিয়ে দেয় তাদের প্রতিরোধ চলবে। প্রশ্ন হচ্ছে, কেন বারবার ইসরায়েলের প্রতিরক্ষা ভেঙে পড়ছে?
আয়রন ডোম কি সত্যি অটুট, নাকি গাজার গেরিলা যোদ্ধারা শিখে ফেলেছে কিভাবে ভয়ঙ্কর প্রতিরক্ষা ভেদ করতে হয়? এই হামলা যেন সে প্রশ্নের উত্তর খুঁজে দেয়। রাতের অন্ধকারে রকেটের আগুন শুধু আকাশ ছিঁড়ে যায়নি, কাঁপিয়ে দিয়েছে ইসরায়েলি সামরিক মানসিকতাকে। বারবার বলা হচ্ছিল ইসরায়েল নিরাপদ, লোহার গম্বুজ অটুট। অথচ মাত্র 24 ঘন্টায় 2 দপ্পা হামলা দেখিয়ে দিল সত্যিকারের শক্তি গাজায় লুকিয়ে আছে। হামাসের এই বার্তা যেন তাই স্পষ্ট, আমাদের রকেট হয়তো সবসময় লক্ষ্যবস্তুতে আঘাত হানে না, কিন্তু আমাদের অস্তিত্বই ইসরায়েলের জন্য এক অবিরাম দুঃস্বপ্ন। তেল আবিবে আক্রমণের এই রাত তাই শুধু আতঙ্কের নয়, ভয়ঙ্কর এক প্রতিশোধের গল্প। ইসরায়েল যতই আধুনিক প্রযুক্তি সাজিয়ে রাখুক, গাজার বুকে প্রতিরোধের আগুন নিচ্ছে না, বরং প্রতিটি সংঘর্ষ, প্রতিটি বিস্ফোরণ, প্রতিটি রকেট ইঙ্গিত দিচ্ছে নতুন ভোরের, যেখানে ইসরায়েলের আকাশও নিরাপদ নয়। শেষমেশ এই আক্রমণ শুধু সামরিক সংঘর্ষ নয়, এটি এক ঘোষণাপত্র। হামাস জানিয়ে দিল শক্তি এখনো তাদের হাতে, প্রতিরোধ এখনো তাদের রক্তে। আর ইসরায়েলের জন্য বার্তা একটাই, রাত যতই দীর্ঘ হোক, প্রতিরোধের সকাল এসে যাবে। মধ্যপ্রাচ্যের আকাশ আবারও অগ্নিগর্ভ। তেল আবিব থেকে ভেসে আসছে যুদ্ধের ঢোল, তেহরানের দিকে তাক করা হয়েছে দৃষ্টি। প্রশ্ন একটাই, ইসরায়েল কি ইরানকে আঘাত করতে চলছে? ইসরায়েলের সেনাবাহিনী বা IDF এর এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করেছেন, প্রয়োজনে ইসরায়েল ইরানে আবারও হামলা চালাতে পারে। সব বিকল্প আমাদের হাতে খোলা। কথাগুলো শীতল নয়, বরং আগুনের স্ফুলিঙ্গ। তিনি আরও দাবি করেছেন, IDF ইতিমধ্যে ইরানকে প্রচণ্ড আঘাত দিয়েছে। তেহরান জানে তার ক্ষতির পরিধি কতটা বড়। তাহলে কি যুদ্ধের ড্রাম বাজছে? ইসরায়েলের কথায় উত্তেজনা ছড়ালেও দৃশ্যপটের আসল নাটক ঘটছে তেহরানে। কারণ এই সতর্কতার একদিন আগে ইরান নিজের সেনাবাহিনীকে দাঁড় করিয়েছে যুদ্ধের প্রস্তুতিতে। ইরানের সেনাপ্রধান জেনারেল আব্দুল রহিম মুসাভি গর্ব ভরে ঘোষণা করেছেন, আমাদের নৌবাহিনী সম্ভাব্য যে কোনো সংঘাতের জন্য প্রস্তুত। গাজার রক্তক্ষয়ী 12 দিনের যুদ্ধ শেষ হওয়ার মাত্র কয়েক সপ্তাহ পর তিনি নৌঘাঁটিতে গিয়ে সৈন্যদের সঙ্গে দেখা করেন। তার চোখে ভেসে ওঠে যুদ্ধের প্রস্তুতির আগুন। তিনি বলেন, আজ আমরা যা দেখেছি তা ছিল ভবিষ্যতের সংঘাতের জন্য অসাধারণ মাত্রার প্রস্তুতি। কিন্তু এখানেই শেষ নয়। ইরান দেখিয়ে দিল তাদের লড়াই শুধু সমুদ্র বা আকাশে সীমাবদ্ধ নয়, যুদ্ধ হবে তথ্যের ভেতরেও। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে হঠাৎই সম্প্রচারিত হলো এমন কিছু নথি যা দাবি করা হচ্ছে ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্রের ভেতরের ফাইল। গোয়েন্দা মন্ত্রণালয় প্রকাশ্যে বলল, আমরা ইসরায়েলের গোয়েন্দা নেটওয়ার্কে প্রবেশ করেছি। এ যেন রকেট নয়, সাইবার ঝড়, যা ইসরায়েলের জন্য আরও ভয়ঙ্কর। চিত্রটা তাই স্পষ্ট। একদিকে ইসরায়েল হুঁশিয়ারি দিয়ে বলছে, আমরা প্রস্তুত, ইরান জানে আমাদের ক্ষমতা। অন্যদিকে ইরান তার অস্ত্র ভাণ্ডার, নৌবহর আর গোয়েন্দা শক্তি খুলে দেখিয়ে দিচ্ছে, আমরাও প্রস্তুত। আমরা কেবল শিকার নই, আমরা শিকারীও। এই টানটান উত্তেজনার মাঝে প্রশ্ন উঠছে, কে কাকে প্রথম আঘাত করবে? তেল আবিব যদি রকেট ছোড়ে, তেহরান প্রস্তুত মিসাইল উড়াতে। ইসরায়েল যদি আকাশে ঝাঁপিয়ে পড়ে, ইরান সমুদ্রে দাঁড় করিয়েছে যুদ্ধজাহাজ। আর সাইবার দুনিয়ায়, সেখানে ইরান ইতিমধ্যেই ঢুকে পড়েছে শত্রুর অন্তরে। তাই মধ্যপ্রাচ্যের রাত আজ নিস্তব্ধ নয়। বাতাসে ভেসে বেড়াচ্ছে যুদ্ধের গন্ধ, বারুদে ভেজা এক অনিশ্চয়তা। তেল আবিবের সেনা ঘাঁটিতে যেমন উৎকণ্ঠা, তেহরানের সামরিক ঘাঁটিতেও বাজছে যুদ্ধের প্রস্তুতির ঢাক। শেষমেশ ইসরায়েল যতই হুমকি দেখ না কেন, এই প্রেক্ষাপটের আসল শক্তি এখন ইরানের হাতে। কারণ তারা দেখিয়ে দিয়েছে, আকাশে তাদের ফোর্স প্রস্তুত, সমুদ্রে তাদের নৌবাহিনী যুদ্ধ সাজিয়েছে, স্থলে তাদের সেনারা প্রস্তুত দাঁড়িয়ে আছে, আর অদৃশ্য সাইবার দুনিয়ায় তারা ঢুকে গেছে শত্রুর হৃদয়ে। এই যুদ্ধ যদি শুরু হয়, তা শুধু মিসাইল আর রকেটের সংঘর্ষ হবে না, হবে শক্তি বনাম শক্তির মহারণ, যেখানে ইসরায়েলের হুমকি মিলিয়ে যাবে ইরানের গর্জনে। হুথিদের পাল্টা আঘাত, মার্কিন তেল জায়ান্টরা টার্গেটে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে আবারও আগুন জ্বেলে দিল ইয়েমেনের হুথিরা। প্রশ্নটা এখন একটাই, এবার কি যুদ্ধ শুরু হলো তেলের বিরুদ্ধে? মার্কিন তেল জায়ান্টদের বুকে নিষেধাজ্ঞার মারণ আঘাত হানল তারা। ডোনাল্ড ট্রাম্প প্রতিশোধ নেবেন, নাকি নতুন সমঝোতার পথে হাঁটবেন? সবার চোখ এখন হোয়াইট হাউসের দিকে। ইরান সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী ঘোষণা করেছে নতুন এক দুঃসাহসী পদক্ষেপ। এক্সন মোবিল, শেভরন সহ মার্কিন তেল শিল্পের 13টি প্রতিষ্ঠান, 9 জন শীর্ষ নির্বাহী এবং 2টি জাহাজকে তারা নিষেধাজ্ঞার আওতায় এনেছে। সানার মানবিক অভিযান সমন্বয় কেন্দ্র HOCC নিশ্চিত করেছে এই খবর।
ট্রাম্প যুগের চুক্তি ভেঙে ফেলার ইঙ্গিত। এই পদক্ষেপ কেবল প্রতীকী নয়, বরং ওয়াশিংটনের সঙ্গে হুথিদের সম্পর্কের এক নতুন অধ্যায়। এইচওসিসি জানিয়েছে এটি আমেরিকার নিষেধাজ্ঞার জবাব। অথচ ট্রাম্পের সময় করা এক সমঝোতা চুক্তির শর্ত অনুযায়ী হুথিদের লোহিত সাগরে মার্কিন সংযুক্ত জাহাজে আক্রমণ না করার কথা ছিল। কিন্তু নিষেধাজ্ঞার এই ঘোষণা ইঙ্গিত দিচ্ছে সে ভঙ্গুর সমঝোতা এখন বাতাসে ঝুলছে। মার্কিন তেল জায়ান্টদের নীরবতা। এখনো পর্যন্ত এক্সল মোবিল কোনো মন্তব্য করেনি, শেভরনও নীরব থেকেছে। বিশ্লেষকরা বলছেন এই নীরবতা হয়তো আসন্ন ঝড়ের পূর্বাভাস। বিশেষজ্ঞদের সতর্কবার্তা। মধ্যপ্রাচ্য বিশ্লেষক মোহাম্মদ আল বাশরা সতর্ক করেছেন, হুথিদের এই পদক্ষেপ যদি বাস্তবে মার্কিন জাহাজে আক্রমণের রূপ নেয় তবে তা বিপজ্জনক মোড় নিতে পারে। তবে তিনি মনে করেন বিশ্ব তেল বাজারে এর বড় কোনো প্রভাব পড়বে না, বরং তিনি একে আখ্যা দিয়েছেন একটি মিডিয়া স্টান্ট, যা দিয়ে হুথিরা নিজেদের শক্তির ছবি আঁকছে এমন সময়ে যখন মার্কিন ও ইসরায়েলি চাপ বাড়ছে। হুথিদের পুরনো খেলা, সমুদ্রের যুদ্ধ। 2023 সাল থেকে হুথিরা নিয়মিতভাবে ইসরায়েল সংযুক্ত জাহাজে হামলা চালিয়ে আসছে। তাদের যুক্তি এটাই, এটি ফিলিস্তিনিদের প্রতি সংহতির প্রকাশ। তবে কৌশলগতভাবে তারা হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী গুরুত্বপূর্ণ তেল ট্যাঙ্কারগুলোকে প্রায় অক্ষত রেখেছে। কিন্তু এডেন উপসাগরে মাঝে মাঝে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাত লেগেছে বাণিজ্যিক জাহাজে। সম্প্রতি হুথিরা স্বীকার করেছে তারা একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে একটি ডাচ কার্গো জাহাজে হামলা চালিয়েছে। এতে 2 ক্রু আহত হয়েছে। এই ঘটনায় প্রমাণ করে তাদের হাতে এখন আরও উন্নত অস্ত্র আছে, আর সেগুলো তারা ব্যবহার করতেও পিছপা নয়। গাজার যুদ্ধই মূল শর্ত। অবশেষে হুথিদের বার্তা স্পষ্ট, যতদিন গাজার যুদ্ধ চলবে ততদিন থামবে না তাদের সমুদ্র যুদ্ধ। কেবল যুদ্ধের অবসান হলেই বন্ধ হবে জাহাজ চলাচল ও ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ। হুথিদের শক্তির প্রদর্শন এ যেন এক কৌশলগত খেলা। একদিকে মার্কিন জ্বালানি শিল্পে চাপ তৈরি করছে তারা, অন্যদিকে নিজেদের দেখাচ্ছে আঞ্চলিক শক্তি হিসেবে। নিষেধাজ্ঞার ঘোষণা হয়তো সরাসরি তেল বাজারকে কাঁপাবে না, কিন্তু এটি নিঃসন্দেহে ওয়াশিংটন ও তেল জায়ান্টদের জন্য এক বড় রাজনৈতিক সংকেত। যুদ্ধক্ষেত্র এখন শুধু গাজা নয়, সমুদ্রের বুকে, তেলে ট্যাঙ্কারে, বিশ্ব অর্থনীতির ধমনীতে। হুথিরা প্রমাণ করছে তাদের শক্তিকে আর হালকা করে দেখার সুযোগ নেই। এডেন উপসাগরে আগুন, ডাচ জাহাজে হুথিদের মিসাইল হামলা। এডেন উপসাগরের অন্ধকার জলরাশিতে হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। সাগরের বুক জুড়ে ভেসে ওঠে ধোঁয়ার স্তম্ভ। লক্ষ্যবস্তু ডাচ পতাকাবাহী কার্গো জাহাজ মাইনারভা গ্রে। হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। প্রশ্ন জাগছে, এটি কি শুধু এক জাহাজের উপর আঘাত, নাকি বৈশ্বিক শিপিং রুটে নতুন আতঙ্কের সূচনা? রাতের আঁধারে হামলা, গভীর রাতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে জাহাজটিতে। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি বুধবার মধ্যরাতের পর আনুষ্ঠানিকভাবে এই হামলার ঘোষণা দেন। তার ভাষায়, দখলকৃত ফিলিস্তিনের বন্দরগুলোতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু মালিকানাধীন কোম্পানি সেই সিদ্ধান্ত অমান্য করেছে। তাই এই অভিযান। ক্রুজ মিসাইলের সরাসরি আঘাতে জাহাজে আগুন ধরে যায়। দাউ দাউ করে জ্বলে ওঠে বিশাল বাণিজ্যিক জাহাজটি। ঘটনায় অন্তত 2 নাবিক আহত হন, বাকি ক্রুরা প্রাণ হাতে নিয়ে ছুটতে থাকেন। জরুরি পরিস্থিতিতে একটি হেলিকপ্টার এসে 19 জন ক্রুকে সরিয়ে নিতে সক্ষম হয়। ডুবে যাওয়ার ঝুঁকিতে জাহাজ। হুথিদের সামরিক বিবৃতিতে বলা হয়েছে এই হামলায় জাহাজটি এখন ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। তারা আরও সতর্ক করেছে, গাজা উপত্যকার ওপর আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত এই ধরনের অভিযান চলবে। লোহিত সাগর, আরব সাগর, বাব আল মান্দাব প্রণালী ও এডেন উপসাগরে ইসরায়েলি বা ইসরায়েল সংযুক্ত জাহাজ চলাচলের ওপর তাদের ঘোষিত অবরোধ বলবৎ থাকবে। মালিকের হতাশা। ইউরোপের ভিডিও জাহাজটির মালিকানা প্রতিষ্ঠান স্প্লিটথফ জানিয়েছে হামলায় জাহাজটি গুরুতর ক্ষতির শিকার হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে আগুনে পুড়ে যাচ্ছে জাহাজের ডেক, আর সেই আগুনের ভেতর থেকে উদ্ধার করা হচ্ছে আহত নাবিককে। অভিযান অ্যাসপাইটস এর ফুটেজে এক নাবিককে হেলিকপ্টারে তুলে নিতে দেখা যায়।
এবছরের সবচেয়ে বড় হামলা। কর্মকর্তারা বলছেন এডেন উপসাগরে চলতি বছরের এটি সবচেয়ে গুরুতর হামলা। এই ঘটনার আগে গত জুলাইয়ে ইরান সমর্থিত হুথিরা লোহিত সাগরে 2টি জাহাজ ডুবিয়ে দিয়েছিল। সেই প্রেক্ষাপটে এবারকার হামলার নতুন মাত্রা যোগ করেছে হুথিদের শক্তির বার্তা। এই হামলায় শুধু একটি জাহাজ পুড়িয়ে দেওয়ার ঘটনা নয়, বরং এটি এক ধরনের রাজনৈতিক বার্তা। হুথিরা দেখিয়ে দিল তাদের হাতে এখন এমন ক্ষমতা আছে যা দিয়ে আন্তর্জাতিক শিপিং রুটকেও অচল করে দেওয়া সম্ভব। তারা গাজা যুদ্ধের ইতি টানা ছাড়া সমুদ্রপথের এই আগুন নেভাবে না। বিশ্বজুড়ে উদ্বেগ। বিশ্লেষকরা বলছেন যদিও বিশ্ব তেল বাজারে তাৎক্ষণিক প্রভাব পড়ার সম্ভাবনা কম, তবুও বারবার এই হামলা আন্তর্জাতিক বাণিজ্যে ভয় ধরিয়ে দিচ্ছে। সাগরের রুটগুলো, যেগুলো দিয়ে প্রতিদিন কোটি কোটি ডলারের বাণিজ্য হয়, এখন পরিণত হয়েছে হুথিদের শক্তি প্রদর্শনের মঞ্চে। এডেন উপসাগরের সে আগুন তাই কেবল একটি জাহাজকে পোড়ায়নি, এটি বিশ্বকে মনে করিয়ে দিল ইয়েমেনের পাহাড়ি উপত্যকা থেকে উঠে আসা হুথিরা এখন বৈশ্বিক খেলায় এক শক্তিশালী খেলোয়াড়। ইরাক এক সন্ধিক্ষণে নতুন যুদ্ধক্ষেত্র নাকি স্থিতিশীলতার মঞ্চ? পশ্চিম এশিয়ার আকাশে আবারও কালো মেঘ জমছে। ইসরায়েলের হুমকি, মার্কিন চাপ আর সীমান্ত অস্থিরতার মাঝখানে দাঁড়িয়ে ইরাক। প্রশ্ন জাগছে, বাগদাদ কি হবে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে নতুন যুদ্ধক্ষেত্র, নাকি টিকে থাকবে স্থিতিশীলতার খেলোয়াড় হয়ে? জাতিসংঘের সাধারণ পরিষদে সরাসরি ইরাকের প্রতিরোধ গোষ্ঠীগুলির নাম উল্লেখ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন এসব গোষ্ঠী ইসরায়েলের পরিণতি ভোগ করবে। এর জবাবে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেন তীব্র প্রতিক্রিয়া জানান। তার ভাষায়, যে কোনো ইরাকির ওপর হামলা মানে পুরো জাতির ওপর হামলা। নেতানিয়াহুর দুর্বলতা ইরাকের সতর্ক শক্তি। ইরাকি রাজনীতিবিদ আবু মিথাক আল মাসার নেতানিয়াহুর হুমকি উড়িয়ে দিয়ে বলেন, এগুলো দুর্বলতা থেকেই এসেছে। গাজায় বিজয় আনতে ব্যর্থ হয়ে তিনি এখন ইরাকের দিকে আঙুল তুলছেন। আরেক জোট দলের নেতা আম্মার আল উজ্জাউই আরও কঠোরভাবে বলেন, মার্কিন সমর্থন ছাড়া নেতানিয়াহু কিছুই করতে পারবেন না। তিনি মনে করেন ইরাক এখন প্রতিরোধ অক্ষের মূল স্তম্ভে পরিণত হয়েছে, বরং ইরাককে ভয় দেখাতে গিয়ে নেতানিয়াহু ইরাকিদের ঐক্য আরও মজবুত করেছেন। নিরস্ত্রীকরণের প্রশ্ন, বাস্তব নাকি মরীচিকা? মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলিকে নিরস্ত্র করার চাপ দিচ্ছে। সম্প্রতি 4টি সংগঠনকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করেছে, কিন্তু ইরাকি বিশ্লেষকদের মতে এটি বাস্তবে সম্ভব নয়। প্রতিরোধ গোষ্ঠীগুলো শুধু অস্ত্রবাহী সংগঠন নয়, বরং সমাজ ও রাজনীতির গভীরে প্রথিত শক্তি। আম্মার আল আজ্জাউই মনে করিয়ে দেন, 1948 সাল থেকেই ইসরায়েল ইরাককে দুর্বল করার চেষ্টা করছে, কিন্তু প্রতিবারই প্রতিরোধ বেঁচে থেকেছে। তার ভাষায়, একটি দলকে নিরস্ত্র করলেও অন্যরা অস্ত্র তুলে নেবে, কারণ পুরো জাতি দখলদারিত্বকে প্রত্যাখ্যান করে। রাজনৈতিক বিশ্লেষক হুসেইন আল কিনানি মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্রকেও অবশেষে বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হয়েছে, কারণ ইরাকে মার্কিন ঘাঁটিগুলো বারবার প্রতিরোধ গোষ্ঠীর হামলার মুখে পড়েছিল। শান্তি বজায় রাখতে চুক্তি হয়ে দাঁড়ায় একমাত্র উপায়। সীমান্তের দিকেও চাপ। কেবল ইসরায়েলের হুমকি নয়, ইরাকের জন্য সিরিয়ার সীমান্ত বড় উদ্বেগ। সেখানে মার্কিন ও ইসরায়েলি সমর্থিত গোষ্ঠীগুলোর উপস্থিতি নতুন সংঘাতের অজুহাত তৈরি করছে। এর সঙ্গে আছে উত্তর পূর্ব সিরিয়ার হাউল শিবির, যেখানে হাজার হাজার সাবেক আইএস যোদ্ধা ও তাদের পরিবার বন্দী। বিশ্লেষকদের মতে এটি নতুন করে চরমপন্থা ছড়ানোর ঝুঁকি তৈরি করছে। মার্কিন সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্রায়ান্ট কুপার বলেছেন, এই শিবির ভেঙে ফেলা এবং বিদেশিদের নিজ দেশে ফেরানোই আইএসকে ঠেকানোর একমাত্র উপায়। কিন্তু বাগদাদ একাই এই কাজ করতে পারছে না, কারণ বিদেশি সরকারগুলো নিজেদের নাগরিক ফেরাতে অনিচ্ছুক। হুকটা পরিষ্কার, নেতানিয়াহু হুমকি দিয়েছেন ইরাককে। টুইস্টটা আরো স্পষ্ট, হুমকি দিয়ে তিনি ইরাককে দুর্বল করেননি, বরং প্রতিরোধকে আরো শক্তিশালী করেছেন। আজ ইরাক একই সঙ্গে দুর্বল ও অপরিহার্য। দুর্বল কারণ বহুমুখী চাপের মুখে দাঁড়িয়ে, অপরিহার্য কারণ তেল, ভূ রাজনীতি আর প্রতিরোধ অক্ষের জন্য ইরাক একটি কেন্দ্রীয় শক্তি। প্রশ্ন রয়ে গেল, বাগদাদ কি পরিণত হবে নতুন যুদ্ধক্ষেত্রে, নাকি কূটনীতি, প্রতিরোধ আর স্থিতিশীলতার সমন্বয়ে আঞ্চলিক ভারসাম্যের রক্ষক হবে? নেতানিয়াহু পরিবর্তন করলেন ট্রাম্পের গাজা পরিকল্পনা। আরব বিশ্বে ক্ষোভের ঝড়। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে আবারও আগুন ধরালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৈরি করা সংশোধিত গাজা শান্তি পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন এনে তিনি আরব ও মুসলিম দেশগুলোকে ক্ষুব্ধ করেছেন। হোয়াইট হাউসে ট্রাম্প যে পরিকল্পনাটি উপস্থাপন করেছিলেন সেটি নিয়ে আরব নেতাদের মধ্যে তৈরি হয়েছিল এক ধরনের সতর্ক আশাবাদ, কিন্তু নেতানিয়াহুর হস্তক্ষেপ সেই আশাকে পরিণত করেছে ক্ষোভে। পরিকল্পনার মোড় ঘোরানো পরিবর্তন। ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী হামাসকে শান্তি প্রক্রিয়ায় অংশ নিতে এবং যুদ্ধবিরতিতে সম্মত হতে চাপ দেওয়া হচ্ছিল, কিন্তু আরব ও মুসলিম অংশীদারদের সাথে আলোচনার মাধ্যমে যে প্রাথমিক খসড়া তৈরি হয়েছিল, নেতানিয়াহু তাতে বেশ কিছু কঠিন শর্ত যোগ করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে তিনি প্রত্যাহার প্রক্রিয়াকে হামাসের নিরস্ত্রীকরণের সাথে বেঁধে দিয়েছেন এবং ইসরায়েলকে একটি ভেটো দেওয়ার ব্যবস্থা করেছেন। অর্থাৎ গাজা থেকে সেনা প্রত্যাহার হলেও ইসরায়েল নিরাপত্তার নামে সীমান্তের ভেতরে সেনা রাখতে পারবে যতদিন প্রতিরোধ শেষ না হয়। আরব দেশগুলোর ক্ষোভ। এই পরিবর্তন আরব কর্মকর্তাদের মধ্যে প্রবল ক্ষোভের জন্ম দিয়েছে। আলোচনায় জড়িত একাধিক আরব প্রতিনিধি বলেছেন, পূর্বে আলোচিত শর্তাবলীর সাথে এর কোনো মিল নেই। সৌদি আরব ও মিশর প্রকাশ্যে নেতানিয়াহুর পদক্ষেপের বিরোধিতা করেছে। কাতার তো সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে পরিকল্পনার বিস্তারিত প্রকাশ না করতে, কিন্তু সেই অনুরোধ উপেক্ষা করে হোয়াইট হাউস পরিকল্পনাটি প্রকাশ করেছে এবং আরব দেশগুলোর সমর্থন চাইতে শুরু করেছে। কূটনৈতিক অচলাবস্থা। একদিকে ট্রাম্প ক্যামেরার সামনে নেতানিয়াহুর সঙ্গে কথা বলছিলেন, অন্যদিকে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি দোহায় হামাস নেতাদের পরিকল্পনা সম্পর্কে অবহিত করছিলেন। এ যেন এক দ্বিমুখী কূটনীতি। আরব দেশগুলো মনে করছে তাদের মতামতকে পাত্তা না দিয়ে ইসরায়েলের পক্ষে শর্তগুলো বদলে দেওয়া হয়েছে। পরিকল্পনার ইতিবাচক দিকও আছে, তবে পরিকল্পনায় কিছু ইতিবাচক দিকও রাখা হয়েছে। এতে বলা হয়েছে, গাজায় কোনো ফিলিস্তিনি নাগরিককে জোরপূর্বক উচ্ছেদ করা হবে না। অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত না করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। পাশাপাশি ফিলিস্তিনিদের জন্য আন্তর্জাতিক সাহায্য বাড়ানোর কথা বলা হয়েছে। সবচেয়ে বড় কথা, এতে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথ খুলে দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। পরিকল্পনায় আরও বলা হয়েছে, ইসরায়েল চুক্তি গ্রহণ করলে ৭২ ঘন্টার মধ্যে সব জিম্মিকে মুক্তি দিতে হবে। প্রশ্ন এখন একটাই, হামাস কি করবে? মার্কিন কর্মকর্তারা আশা করছেন সপ্তাহ শেষ হওয়ার আগেই হামাস এর জবাব দেবে। তবে ট্রাম্প ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, যদি হামাস এই চুক্তি প্রত্যাখ্যান করে তবে ইসরায়েলের পদক্ষেপে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন থাকবে। শান্তি পরিকল্পনা দিয়ে যে নতুন সূচনা হতে পারত তা নেতানিয়াহুর কড়া শর্তে জটিলতায় ডুবে গেল। আর টুইস্ট হলো, যেখানে আরব দেশগুলো শান্তির জন্য সহযোগিতা করছিল, সেখানেই তাদের বাদ দিয়ে তৈরি হলো নতুন খসড়া। ফলে শান্তির আশার আলো আবারও ধোঁয়াশায় হারিয়ে যাচ্ছে।